আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক কথা এবং শুরু করে দিলাম ভৌতিক কথার 228তম এপিসোডের দ্বিতীয় খণ্ড। এবং নিশ্চয়ই জানেন যে এই খণ্ডে কিন্তু আপনাদের জন্য খুবই স্পেশাল একটা খণ্ড, বিকজ এই খণ্ডে আপনাদের জন্য পৌঁছাইতে হবে আপনাদের দীর্ঘ প্রতীক্ষিত বা অনেক অপেক্ষার পর, দীর্ঘ এক সপ্তাহ অপেক্ষার পর ইয়াসিন হুজুরের ঘটনা শেয়ার করতে চলেছি। আশা করছি ইয়াসিন হুজুরের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এছাড়া আমাদের আরিফ ভাইয়ের ঘটনা তো আছে, সাথে আছে আমাদের আরাফাত ভাইয়ের কালো জাদুর একটা ঘটনা, সেটা তুরস্কতে ঘটে গেছিল। এবং একই সাথে আপনারা প্রথমবারের মতো অ্যাজ এ অফিসিয়াল স্টোরি টেলার হিসেবে শুনবেন রবি মানব ভাইয়ের শ্মশানে ঘটে যাওয়া একটা ঘটনা, দারুণ একটা ঘটনা তিনি লিখে পাঠিয়েছেন। এই তিনজন প্রতিভাবান অফিসিয়াল স্টোরি টেলার, দুজন ডায়মন্ড অফিসিয়াল স্টোরি টেলার এবং একজন ক্রাউন অফিসিয়াল স্টোরি টেলারের ঘটনা আজকে আমরা শুনবো। আশা করছি এই দ্বিতীয় খণ্ড আপনাদের মাথা নষ্ট করে দিবে। এপিসোড শুরু করবো, শুরুতেই বলতে চাই আপনারা যদি চান আমাদেরকে ঘটনা লিখে পাঠাবেন তাহলে লিখে পাঠাতে পারেন। আমাদের একটা ইমেল আইডি আছে, which is bhautikstories@gmail.com, BHOUTIKSTORIES@gmail.com। ঠিক এমনি ঘটনা সেন্ড করে দিতে পারেন। অ্যান্ড অবভিয়াসলি ঘটনাটা অবশ্যই ইউনিক হতে হবে। আর এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাকে ঘটনা মানে যেটাকে বলে যে হোয়াটসঅ্যাপে ঘটনা সেন্ড করতে পারেন 01400930111। ঠিক এখানে ঘটনা সেন্ড করে দিতে পারেন, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আর এছাড়া নিশ্চয়ই জানেন যে প্রেত নামে কিন্তু আমার একটা ভৌতিক চ্যানেল আছে ইউটিউবে, যেটার নাম হচ্ছে প্রেত বাই জেফরি খান, এবং সেই চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি আমাদের পিন ট্যাবে দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারেন। এনিওয়েজ, চলে যাচ্ছি ঘটনাতে। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, ভৌতিকতার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি জানি আপনারা এই প্রোগ্রামটি অনেক ভালোবাসেন, আর আপনাদের ভালোবাসায় আমরা আজ এত দূর। আমরা যারা ভৌতিক কথার অফিসিয়াল স্টোরি টেলার আছি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে নিত্য নতুন কিছু ঘটনা উপহার দেওয়ার জন্য, আর তার জন্য আমাদের চেষ্টার কোনো কমতি নেই। আপনারা অবশ্যই জানেন একটি ঘটনা কালেকশন করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে কতটা কষ্ট করতে হয় আমাদের, কিন্তু শত কষ্টের পর আপনাদের ভালোবাসা দেখে সবকিছুই যেন ভুলে যায়। আবারও চেষ্টা করি নতুন কিছু ঘটনা নিয়ে হাজির হওয়ার জন্য। সকল স্টোরি টেলার পুরো দমে ঘটনা কালেকশন করার চেষ্টা করছি, বরাবরের মতো ভৌতিক কথাকে বাতিয়ে রাখার চেষ্টা করছি। জিফরি খান ভাইয়ের জাদুকরী কণ্ঠে পূর্ণ রূপ দিয়ে যাচ্ছেন আপনাদের পাঠানোর সমস্ত ঘটনার। প্রিয় শ্রোতা বন্ধুগণ, দয়া করে প্রতিটি ঘটনার ব্যাপারে আপনাদের মতামত দিয়ে যাবেন মন্তব্য ঘরে। এতে করে আপনাদের পছন্দের ঘটনা কালেকশন করতে আমাদের অনেকটাই সহজ হবে। আমরা সকল স্টোরি টেলার ভিন্ন ভিন্ন ঘটনা সংগ্রহ করে যাচ্ছি, চেষ্টা করছি আপনাদের নতুন নতুন ঘটনার স্বাদ দিতে। যেহেতু আমি দেশের বাইরে অবস্থান করছি, তাই যত সম্ভব চেষ্টা করছি বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে ঘটনা সংগ্রহ করার। আসসালামু আলাইকুম জেফরি ভাই ও লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে সবার দোয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ আরাফাত, ভৌতিক কথার একজন অফিসিয়াল স্টোরি টেলার। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আমার গ্রামের বাড়ি, যদিও আমি বর্তমানে কাতারের একটি স্বনামধন্য কোম্পানিতে একজন কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি। আমি যার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করেছি ঠিক তার ভাষায় লিখছি। এমরে আবদুল্লাহ একজন তুর্কি নাগরিক। পেশাগতভাবে তিনি বর্তমানে কাতার একটি কোম্পানিতে সাইট কনসালটেন্ট হিসেবে নিয়োজিত আছেন। কাজের সুবাদে ঘটনাক্রমে তার সাথে আমার দেখা হয়, আর বেশ কিছুক্ষণ আলাপ করার পর বুঝতে পারি তিনি খুব ফ্রেন্ডলি একজন মানুষ। বলে রাখা ভালো, আমি তুর্কি জনপ্রিয় সিরিজগুলো দেখে তুর্কি ভাষায় কিছুটা আয়ত্ত করেছি। এমরে আবদুল্লাহর সাথে তুর্কি ভাষাতে কুশলাদি জিজ্ঞেস করাতে সে কিছুটা আশ্চর্য হয় আর খুশিও হয়। বেশ কিছুক্ষণ কথা বলার পর একটা পর্যায়ে এমরে আবদুল্লাহকে আমি আমাদের ভৌতিক কথা প্রোগ্রামের ব্যাপারে বলি এবং তার কাছে আমাকে বলার মতো কোনো ঘটনা আছে কিনা জানতে চায়। তিনি তার সাথে ঘটে যাওয়া তেমন কোনো ঘটনা না থাকলেও তাদের পাশের এলাকার একটি আলোচিত কালো জাদুর ঘটনা আমাকে শেয়ার করেছিলেন। আজকের ঘটনাটি এমরে আবদুল্লাহর কাছ থেকে পাওয়া একটি ঘটনা। আমি ঘটনাটি হুবহু তার মতো করে বলার চেষ্টা করছি। ঘটনায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছেন এমরে আবদুল্লাহ,
আমার নাম এমরে আব্দুল্লাহ। আমি একজন তুর্কি নাগরিক। তুরস্কের কোদনোবা নামক জায়গায় আমার বসবাস। আমাদের পাশের এলাকায় একটি ঘটনা বেশ আলোচিত ছিল, যা একটি কালো জাদুর ঘটনা। ঘটনাটি আজ থেকে প্রায় আরো 50 বছর কিংবা 60 বছর পূর্বের একটি ঘটনা। ফয়সাল আর সালমান দুজন বেশ ভালো বন্ধু ছিল। ছোটবেলা থেকে একসাথে পড়ালেখা করে আর একসাথে বেড়ে উঠেছে ওরা। পড়ালেখা শেষ করে দুজনে একসাথে একটি কারখানায় চাকরি যোগ দেয় ম্যানেজার পদে, এবং ফয়সালের মা বাবা নিয়ে তাদের সংসার। চাকরিতে জয়েন হওয়ার পর ফয়সাল তার মা বাবাকে গ্রামের বাড়িতে রেখে শহরে চলে আসে আর একটি বাড়িতে একা থাকতে লাগলেন। সালমান তার মা, ছোট বোন লায়লা আর তার এক ছেলে আদনানকে নিয়ে শহরের একটি বাড়িতে থাকেন। সালমানের স্ত্রী মারা যান বছর খানেক আগে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। তার ছেলে আদনানের বয়স তখন 6 বছর হবে। ফয়সাল সালমানের বোন লায়লাকে অনেক পছন্দ করতেন এবং লায়লাও ফয়সালকে প্রচন্ড পছন্দ করতেন। একদিন ফয়সাল তার বন্ধু সালমানকে তার বন্ধু লায়লার ব্যাপারে জানায়। সালমান ফয়সালের ভালো বন্ধু হওয়ার কারণে কোনো আপত্তি করল না, বন্ধুর সাথে বোনের বিয়ে দিতে রাজিও হয়ে যায়। এদিকে ফয়সাল তার বাবা মাকে এই ব্যাপারে জানালে তার আপত্তি জানায় বিয়েতে, কিন্তু ফয়সাল লায়লাকে অনেক ভালোবাসতো, অনেক। তাই বন্ধু সালমান আর লায়লার মায়ের সম্মতিতে বিয়ে করে লায়লাকে ফয়সালের বাড়িতে তুলে নেন। বিয়ের পর তাদের ভালোই দিন কাটছিল। মাঝে মাঝে ফয়সাল আর লায়লা গ্রামের বাড়িতে ফয়সালের বাবা মাকে দেখতে যেত। ফয়সাল আর লায়লা তাদের বাড়ির সামনে একটু দূরে জোড়া হিজুল গাছের নিচে গিয়ে সময় কাটাতেন। হিজুল গাছ দুটি ছিল বেশ উঁচু এবং বড়। একদিন লায়লা বেড়াতে যায় তার ভাই সালমানের বাসায়। সেখান থেকে ফেরার সময় সালমান তার বোন লায়লা আর ছেলে আদনানকে নিয়ে সালমান নিজে গাড়ি চালিয়ে আসছিলেন ফয়সালের বাসায়। ফয়সালের ডিউটি থাকার কারণে সে তখন ডিউটিতে ছিল, কিন্তু পথিমধ্যে এক ভয়ঙ্কর গাড়ি অ্যাক্সিডেন্টের শিকার হয় সালমান, লায়লা আর আদনান। মানে তিনজনের একই অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। অ্যাক্সিডেন্টের পর তারা সবাই জ্ঞান হারিয়ে পড়ে। সালমানের জ্ঞান ফিরলে সে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করেন, আর পরবর্তীতে আদনান আর লায়লা খবর পেয়ে জানতে পারে আদনানের খুব খারাপ অবস্থা এবং খুব খারাপ ভাবে আহত হয়েছে, আর লায়লা ঘটনাস্থলে মারা যান, যা ছিল সালমানের জন্য মেনে নেওয়ার মতো না। ছেলে আদনান শয্যাশয়ী হয়ে পড়ে। লায়লার মৃতদেহ মর্গে নেওয়া হয়েছে। ইতিমধ্যে ফয়সাল ছুটে এসেছে হাসপাতালে এবং লায়লার মৃত্যুর খবর শুনে ফয়সাল একদম পাগলের মতো এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করলো। ফয়সাল কোনোভাবে মেনে নিতে পারছে না লায়লার মৃত্যু, আর লায়লার মৃত্যুর জন্য সে সালমানকে দোষ দিতে লাগলো। সালমান কিছুটা নিজেকে সামনে নিয়ে বন্ধু ফয়সালকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু ফয়সাল স্পষ্ট জানিয়ে দিল সালমান যেন ফয়সালের সাথে কোনো কথা না বলে, কেননা সে ফয়সালের স্ত্রী লায়লাকে হত্যা করেছে। অবশেষে লায়লার জানাজা দিয়ে দাফন করা হয় এবং ফয়সালের বাড়ির সামনে সেই জোড়া হিজুল গাছের নিচে এটা করা হয়। দাফনের সময় সবাই যে যার মতো করে চলে গেল এবং ফয়সাল কবরের পাশে বসে রইল এবং কাঁদতে রইল। সে নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছে না লায়লার বিচ্ছেদের বিষয়টা। ফয়সাল কাজে যাওয়া বন্ধ করে দিল, সবার থেকে নিজেকে দূরে সরে রাখলো। বন্ধু সালমান ফয়সালের বাড়িতে এসে কথা বলতে চাইলো, ফয়সাল মানা করে দেয় এবং সাফ জানিয়ে দেয় যেন তার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা না করে। সবাই ভেবেই নেয় স্ত্রী বিচ্ছেদে তার অনেক কষ্ট হচ্ছে, কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু এইভাবে আর কদিন কেটে গেল, বেশ কটা দিন, এবং ফয়সালের কোনো পরিবর্তন হলো না। সে ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, শরীরটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে দিন দিন। এক রাতে ফয়সাল স্বপ্নে দেখলো লায়লা তার সাথে এসে বসেছে এবং সে হিজল গাছের নিচে বসেছে। হঠাৎ স্বপ্নটা ভেঙে গেলে সে হতাশ হয়ে আবারও কান্নাকাটি শুরু করে দিল, একা একাই কাঁদছিল। পরের দিন ফয়সাল এক তান্ত্রিকের শরণাপন্ন হয়, যে ছিল শয়তানের পূজারী, একজন শয়তান তান্ত্রিক। ফয়সাল তান্ত্রিকের কাছে সমস্ত ঘটনা খুলে বললেন আর লায়লাকে ফিরিয়ে আনার কোনো উপায় আছে কিনা জানতে চায়। তান্ত্রিক ফয়সালের সবকিছু শুনে হু হু করে হেসে উঠলেন আর বললেন, অবশ্যই অবশ্যই উপায় আছে, কেন নেই।
মৃত ব্যক্তিকে ইহ জগতে ফিরাতে হলে তোমাকে তন্ত্র সাধনা করে শয়তানকে তুষ্ট করতে হবে, আর তুমি যদি তা করতে পারো তোমার মনের আশা পূরণ হবে। ফয়সাল লায়লাকে এত বেশি ভালোবাসতো যে কোনো কিছুর বিনিময়ে সে লায়লাকে আবারও ফিরে পেতে চাইল। তাই সে তান্ত্রিকের কথা অনুযায়ী তান্ত্রিকের কাছে গিয়ে তন্ত্র সাধনা করতে লাগলো। আর তান্ত্রিককে কথা দিল শয়তানকে খুশি করতে যা যা লাগবে তাই দিবে। কিন্তু শয়তান তান্ত্রিক যে ফয়সালের রক্তের সম্পর্কে কারো প্রাণ দাবি করবে ফয়সাল বুঝতেই পারে নাই সেটা। এভাবে কিছুদিন তন্ত্র সাধনার পর ফয়সাল নিজের বাড়িতে একটি রুমে নিজের তন্ত্রবিদ্যা প্র্যাকটিস করতে শুরু করলো। এদিকে ফয়সালের বাড়িতে তার মা বাবা এসে দেখলো ফয়সালের এসব উদ্ভট কর্মকাণ্ড। তারা ফয়সালকে এসব বিষয় থেকে দূরে থাকার জন্য সতর্ক করে আবারও গ্রামের বাড়িতে ফিরে যান। এদিকে সালমান অনেকবার ফয়সালের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো লাভ হলো না। সালমানের ছেলে আদনান সে অ্যাক্সিডেন্টের পর পা দুটো হারিয়ে পঙ্গু হয়ে পড়ে। তাই সালমানও ছেলেকে নিয়ে বেশ ব্যস্তই হয়ে পড়ে। এক রাতে ফয়সাল তান্ত্রিকের সাহায্যে লায়লাকে ফিরে পাওয়ার জন্য এক মহা কর্মযজ্ঞ আরম্ভ করল তার বাড়িতে। তান্ত্রিক আর ফয়সাল রাতের আধারে গিয়ে জোড়া হিজল গাছের নিচে কবর থেকে লায়লার মৃতদেহটা তুলে ফেলল। মৃতদেহটি ফয়সালের বাড়িতে এনে তান্ত্রিক শুরু করলো এক ভয়ঙ্কর মহাযজ্ঞ। এবং তান্ত্রিক বড় বড় 3টা তাবিজ বানিয়ে কিছু মন্ত্র পাঠ করে যাচ্ছে, অনবরত মন্ত্র পাঠ করছে। মৃতদেহটি লায়লার পছন্দের কাপড়ে সাজিয়ে মৃতদেহের বুকে একটি তাবিজ ঝুলিয়ে দিলেন। তান্ত্রিক তখন বললেন, আগামী 2 দিনের ভেতরে লায়লা তোমার কাছে ফিরে আসবে, তবে ফয়সাল ছাড়া লায়লাকে অন্য কেউ দেখতে পাবে না, এটাও তিনি বলে দিলেন। বাকি 2টা তাবিজ ফয়সালের হাতে দিয়ে তান্ত্রিক বললেন একটি তাবিজ তার বাবা মায়ের ঘরে রেখে আসতে আর অন্যটি তাবিজটি সালমানের বাড়িতে দিয়ে আসতে। এবং তাবিজের কাজ সম্পর্কে ফয়সাল তান্ত্রিককে জিজ্ঞেস করলে তান্ত্রিক বললেন, এই তাবিজ দ্বারা বশীকরণের কাজ করা হবে। লায়লার আত্মা যখন আবার ফিরে আসবে তখন তুমি মেনে নিলেও অন্যরা লায়লাকে মেনে নিতে চাইবে না, তাই এই তাবিজ দ্বারা বশীকরণের কাজ করতে হবে। সবাই তখন লায়লাকে মেনে নেবে। যে বলা সেই কাজ। পরের দিন ফয়সাল গ্রামের বাড়িতে গিয়ে তার বাবা মার অজান্তে তাদের ঘরে একটি তাবিজ রেখে আসে আর অন্য একটি তাবিজ সালমানের বাড়িতে রেখে আসে। ওই রাতে ফয়সাল তার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে আর সকালে গিয়ে তার ঘুম ভাঙে কারো নরম হাতের একটা স্পর্শে। চোখ খুলে দেখতে পেল লায়লা খুব সুন্দর করে সেজে গুজে তার পাশে বসে আছে এবং ফয়সাল লায়লাকে দেখে কিছু না ভেবে বুকে টেনে জড়িয়ে ধরল। লায়লা তখন বলে উঠল, আমি ফিরে এসেছি তোমার কাছে, আর কখনো কোথাও যাবো না তোমাকে ছেড়ে। ফয়সাল কিছুটা অবাক হলো, এইটা কি করে সম্ভব? তার মৃত স্ত্রী তার কাছে ফিরে এসেছে। আবার একটা খুশিও হলো এই ভেবে যে যাকে সে অসম্ভব ভালোবাসে সে আবারও ফিরে এসেছে। এবং লায়লার মাথায় হাত বুলিয়ে ফয়সাল বলে উঠল, আমাকে ছেড়ে আর কোনোদিন যাবে না তুমি, কোনোদিন না। ফয়সাল খুশি মনে আবারও কাজে যুক্ত হলো এবং সালমান ফয়সালকে কাজে দেখে কিছুটা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো সে ঠিক আছে কিনা। কিন্তু ফয়সাল সালমানের কথার কোনো জবাব দিল না। সে নিজের মতো করে কাজ শেষ করে নিজের বাড়িতে চলে যায়। কয়েকদিন পর সালমানের বাড়িতে অদ্ভুত কিছু কর্মকাণ্ড শুরু হলো এবং সালমানের ছেলে আদনান রাতে ঘুমের মাঝে ঘরের বাইরে চলে যেত, যা কিনা কোনোভাবেই সম্ভব ছিল না। কেননা আদনান ছিল পঙ্গু, সে নিজে হাঁটতে যেতে পারতো না আর সে তো বাইরে যাওয়ার প্রশ্নই উঠে না। সালমান বাড়িতে তার ছেলে আর তার মা ছাড়া অন্য কোনো অস্তিত্ব অনুভব করতো। রাতের বেলায় মাঝে মাঝে তার মা এসে তাকে কিছু তাবিজ দিয়ে বলতো তার ছেলের গলায় ঝুলিয়ে দিতে, কিন্তু পরক্ষণে দেখতে পেত তার মা নিজের রুমে শুয়ে আছে, যা কোনোভাবেই সম্ভব ছিল না। ওদিকে ফয়সালের গ্রামের বাড়িতে তার মা সেই তাবিজটি খুঁজে পায় আর পরিস্থিতি বুঝতে পেরে ফয়সালের বাড়িতে এসে ফয়সালকে তাবিজ সম্পর্কে জিজ্ঞেস করে। ফয়সাল বলে লায়লা ফিরে এসেছে আর তাকে সবাই মেনে নিতে হবে। এবং ফয়সালের মা বুঝতে পারলো তার ছেলে ডাইনির খপ্পরে পড়েছে আর সে ফয়সালকে বাঁচাতে দেবে না।
তাই ফয়সালের মাথাকে কড়াভাবে সতর্ক করে দিয়ে গ্রামের বাড়িতে ফিরে যায়। সেই রাতে তান্ত্রিকের প্রেতসী প্রেতাত্মা ফয়সালের মায়ের উপরে ভর করে, আর ফয়সালের মা ফয়সালের বাবাকে হত্যা করে ফেলে এবং নিজেকে গলা কেটে হত্যা করে। মূলত তান্ত্রিকের সেই তাবিজগুলো ছিল প্রেতাত্মার অস্তিত্ব, যার মাধ্যমে ফয়সালের রক্তের সম্পর্কে কারো প্রাণ নেওয়াই ছিল তান্ত্রিকের মূল উদ্দেশ্য। আর ফয়সাল তা বুঝতেই পারেনি। লায়লার শোকে কাতর হয়ে সে সবচেয়ে বড় ভুলটা করে ফেলে এবং তান্ত্রিক লায়লার লাশ দিয়ে মন্ত্র সাধনার মাধ্যমে লায়লার রূপে এক পিশাচ নিয়ে দিয়েছিল ফয়সালের পেছনে। আর তান্ত্রিকের মূল উদ্দেশ্য ছিল কয়েকটি প্রাণ শয়তানের কাছে বলি দিয়ে নিজেকে শক্তিশালী করে তোলা। পিশাচটি ফয়সালের কোনো ক্ষতি করতে পারছিল না, কেননা ফয়সালের ক্ষতি করতে হলে তার রক্তের সম্পর্ক পেতে হবে। তাই পিশাচটি লায়লার রূপ দিয়ে ছলনা করে যাচ্ছিল ফয়সালের সাথে, আর অপেক্ষা রইল রক্তের স্পর্শ পাওয়ার জন্য। এক রাতে ফয়সালের বাড়ি ফিরতে ফিরতে দেখতে পায় লায়লার উপরে পিশাচটি সুন্দর পরিপাটি করে সেজে বসে আছে, ঠিক লায়লা যেভাবে বসে থাকতো ঠিক সেভাবে। এবং লায়লাকে দেখে ফয়সাল রীতিমতো মুগ্ধ হয়ে গেল আর লিপ্ত হলো শারীরিক সম্পর্কে। এদিকে সালমান তার সাথে অস্বাভাবিক সকল ঘটনা বুঝতে পেরে এক অভিজ্ঞ হুজুরের দ্বারস্থ হয়। হুজুর সালমানের বাড়ি প্রদর্শনে আসেন এবং তার বাড়িতে থাকা তান্ত্রিকের সেই বড় তাবিজটি খুঁজে বের করেন। তাবিজটি পরীক্ষা করেন হুজুর, তার জিনের মাধ্যমে সমস্ত ঘটনা উদ্ঘাটন করেন। হুজুর অনেকটা চিন্তিত হয়ে উঠলেন আর বলে উঠলেন, আপনাদের উপরে ভয়ঙ্কর এক কালো জাদু করা হয়েছে। শয়তান তান্ত্রিক এই তাবিজের মাধ্যমে আপনাদের সবার প্রাণ বলি দেওয়ার এক ছক এঁকেছে। আলহামদুলিল্লাহ, সময় থাকতে আমি তাবিজ উদ্ধার করেছি আর তা নষ্ট করতে সক্ষম হয়েছি। ফয়সালের বাবা মা ইতিমধ্যে ওই শয়তান তান্ত্রিক বেরিয়ে হত্যা করেছে, আর ফয়সাল অনেক বড় বিপদে আছে। ফয়সালের পেছনে তান্ত্রিকের ভয়ঙ্কর ডাইনি লেলিয়ে দিয়েছে, যে কিনা তার প্রাণ কেড়ে নিয়ে নিবে এবং প্রাণ না নেওয়া পর্যন্ত ক্লান্ত হবে না। আমাদের যা করার খুব দ্রুত করতে হবে। হুজুর ওনার কাজের জন্য কিছু জিনিসের ব্যবস্থা করলো আর ওনার সহকারীকে নিয়ে ওনার কাজ শুরু করলো। এরপর সালমানের হাতে কিছু আগরবাতি, একটা তাবিজ আর এক বোতল পানি দিয়ে বললেন, আগরবাতিগুলো ফয়সালের বাড়িতে দিয়ে যা এবং পুরো বাড়ি যেন বোতলের পানিতে ছিটিয়ে দেয়, আর তাবিজটি ফয়সালের গলায় পরিয়ে দিতে। আর ফয়সালের তন্ত্র সাধনা করার রুমে লায়লার পাশে থাকা বড় তাবিজটা আগুনে জ্বালিয়ে দিয়ে লাশটি পুনরায় দাফন করে দিতে। তাহলে ফয়সাল স্বাভাবিক হয়ে যাবে আর ওই প্রেতাত্মা ধ্বংস হয়ে যাবে। এদিকে ফয়সাল অনেক দিন পর খুশি, মানে সালমানের সাথে দেখা করে সে খুশি হয়েছে এবং সালমানকে লায়লার সাথে দেখা করানোর জন্য তার বাড়িতে দাওয়াত করে। সালমান হুজুরকে বিষয়টি জানালে হুজুর বললেন, সে ডানিটা চাইছে ফয়সালের মতো সে আপনারা সবার নজরে আসতে, কিন্তু আপনি সেই সুযোগটা দিবেন না। আপনি আজ রাতেই ফয়সালের বাড়িতে গিয়ে আমার বলা কাজগুলো সম্পূর্ণ করবেন, ঠিক আছে? ফয়সাল সেই রাতে গিয়ে হুজুরের আদেশ অনুযায়ী সব কাজ সম্পূর্ণ করলেন, কিন্তু ঘরের কোথাও ফয়সালকে খুঁজে পেল না। পরবর্তীতে ফয়সালকে সেই জোড়া হিজল গাছের নিচে অজ্ঞান হয়ে খুঁজে পায়। এরপর হুজুরের সাহায্যে সকল কালো জাদু কাটিয়ে সালমান, ফয়সাল, আদনান সহ সবাই আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। সো জেফরি ভাই, এই ছিল আলোচিত কালো জাদুর ঘটনাটি। এমরে আব্দুল্লাহ এতটুকু বলেই তার ঘটনাটি শেষ করেছিলেন। আশা করি ঘটনাটি সবার কাছে ভালো লাগবে। দেখা হবে পরবর্তী কোনো ঘটনাতে। ভৌতিক কথা দীর্ঘজীবী হোক। আমি মোহাম্মদ আরাফাত, দোহা, কাতার থেকে বলছি। Wow, what a black magic story. It's very, very unique একটা স্টোরি ছিল। আর আমি বলেছিলাম যে আমি কিন্তু আসলে খুঁজে একদম ডায়মন্ড গুলাকে বের করেছি, আলহামদুলিল্লাহ। এবং আমার সিলেকশন কিন্তু ভুল নয়। নিশ্চয়ই তাদের স্টোরি শুনে আপনারা বুঝতে পারছেন, এক একটা চমকপ্রদ স্টোরি তারা একমাত্র দিতে পেরেছেন। আমি মনে করি যে তাদের কাছে যে স্টোরি আছে, দ্যাট ওয়াজ সুপার অ্যামেজিং। আর এক কথা বলবো, 100% জাস্ট
মাথা নষ্ট করে দেওয়ার মতো স্টোরি তাদের। মাশাআল্লাহ, হোয়াট এ স্টোরি আরাফাত ভাই। ব্ল্যাক ম্যাজিকের তো আরো স্টোরি শুনেছি, দ্যাট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং স্টোরি। মারাত্মক একটা স্টোরি ছিল ভাই, অনেক বেশি ভালো ছিল স্টোরিটা, অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। এবং একই সাথে বলবো যে এরকম ইউনিক স্টোরি আমি সবসময় চাই ব্ল্যাক ম্যাজিকের। দারুণ দারুণ সব স্টোরি, আমাদের আরাফাত ভাই যত স্টোরি পাঠিয়েছেন তত বেশি আমি দেখেছি প্রত্যেকটা স্টোরি সুপার অ্যামেজিং, অসম্ভব সুন্দর সুন্দর সব স্টোরি তিনি আমাকে অলওয়েজ পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আশা করছি আপনারা সকলেই অনেক বেশি এনজয় করেছেন এই বিষয়টা, তার স্টোরি সবসময় এনজয় করেছেন। এবং আমি এখনো বলতে পারি যে তার প্রত্যেকটা স্টোরি এনজয় করার মতো স্টোরি। এবং আমি যত স্টোরি পাচ্ছি সবগুলোই খুবই মানে মানে ইন্টারেস্টিং, দেশের বাইরের স্টোরি, ম্যাক্সিমাম সব দেশের বাইরের স্টোরি। এবং নিশ্চয়ই দেখেছেন যে তার স্টোরিগুলো কেমন হয়। এর আগে আমরা বহু কান্ট্রির স্টোরি শুনেছি তার কাছ থেকে, কাতারের স্টোরি শুনেছি, বাংলাদেশের স্টোরিতে শুনেছি। আজকে শুনলাম আমরা তুরস্কের একটা ঘটনা, তুরস্কের কালো জাদুর ঘটনা শুনলাম। মানে এক একটা কান্ট্রির ভ্যারাইটি স্টোরি তার কাছে আছে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আরাফাত ভাই ফর দিস বিউটিফুল ব্ল্যাক ম্যাজিক স্টোরি। অ্যান্ড আশা করছি সবার কাছে স্টোরিটা ভালো লেগেছে। আমি আর কথা বাড়াবো না, আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনাটা আপনাদের সবার কাছে অসম্ভব সুন্দর লাগবে। চলে যাই ঘটনাতে। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রাণীর ভাই, আজকে জিজ্ঞেস করলাম না কেমন আছেন, জানি আল্লাহর অশেষ রহমতে আপনি ভালো আছেন। ভালো থাকবেন না কেন, আমাদের মতো একটি পরিবার থাকতে। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আপনাদের সকলের পছন্দের ইয়াসিন হুজুরের আরো একটি নতুন ঘটনা। আর এই ঘটনাটি হচ্ছে তিনি সেই শক্তিশালী জিনদের পাওয়ার পরের আর তার জীবনে প্রথম জিন নিয়ে কাজের ঘটনা। চলেন আপনাদের বিরক্ত না করে ঘটনায় চলে যাই। ইয়াসিন হুজুরের ভাষায় বলছি ঘটনাটি। আমি ইয়াসিন, আর আজকে যে ঘটনা বলছি এটি মূলত আমার সাথে না, আমার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। আর পরে আমার কাছে আসে রহস্য। তা কিভাবে সামনে জানতে পারবেন। আমি একদিন মাদ্রাসায় বসে কোরআন শরীফে তালাওয়াত করছিলাম, এমন সময় একজন লোক আসে আর বলে, হুজুর কোথায়, কেউ কি দয়া করে একটু হুজুরকে ডেকে দিতে পারবেন। তখন আমি কোরআন তালাওয়াত বন্ধ করে তাকে বসতে বলে বাবাকে ডাকতে চলে যায়। আর বাবা এদিকে মাদ্রাসার বাকি ছাত্রদের পড়াচ্ছিলেন, তাই আস্তে করে ডেকে বলি, বাবা একজন লোক এসেছে, আপনাকে ডাকছে। তখন বাবা বললেন, তুমি যাও, আমি আসছি। আর সকলকে উদ্দেশ্য করে বলে, তোমরা পড়া চালু রাখো, আমি এক্ষুনি আসছি, কেউ দুষ্টুমি করলে খবর আছে কিন্তু। এ বলে তিনি আমারও পেছনে পেছনে আসতে থাকেন। আর বসে থাকা লোকটিকে উদ্দেশ্য করে বললেন, বলেন কে আপনি, আর আমাকে দিয়ে কি কাজ। তখন লোকটি বলল, আমার নাম আসমত আলী, আমি পেশা একজন মুচি, আপনাদের কাছে এসেছি একটা সমস্যা নিয়ে। হুজুর আমাকে বাঁচান, অনেক আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। তখন আমার বাবা বললেন, আপনি শান্ত হন, আর কি হয়েছে আমাকে সবটা খুলে বলুন। তখন লোকটা বলা শুরু করলো। আমি ঠিক লোকটার ভাষায় বলছি, আমি গঞ্জে মুচির কাজ করি, আর নতুন বিয়ে করেছি 3 মাস হলো। আর এর মাঝে আমার বউ গর্ভবতী হয়। আর ঘটনা শুরু হয় ঠিক সেখান থেকে। ঘটনাটা কিভাবে শুরু হয়েছে তা জানি না, আমি বাড়িতে এসে যেভাবে শুনেছি ঠিক সেভাবে বলছি। আমার মা আমার বউকে সন্ধ্যার সময় পানি আনতে বলে, আর সেও নির্দ্বিধায় পানি আনতে চলে যায়। আর তখন পানি আনতে যেয়ে অনেক সময় লক্ষ্য করলো সে আসছে না। আর এটা দেখে আমার মা ও বোন বেরিয়ে যায়, আর পুকুর পাড়ে যেয়ে দেখে আমার বউ পুকুর পাড়ের খেজুর গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আর তখন আমার মা ও বোন ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে আসে, আর তার হাতে পায়ে তেল মালিশ করতে থাকে, কিন্তু তার জ্ঞান কেন যেন ফিরে আসে না। আর এর মাঝে আমি বাড়িতে চলে আসি, আর তখন আমাকে সমস্ত ঘটনা খুলে বললে আমি মার উপর রাগ হই, কারণ সে গর্ভবতী। এমন সময় তাকে কেন পানির জন্য পাঠালো, বোনকে পাঠালেই হতো, বা তার সাথে বোনকে একসাথে পাঠালেই হতো। আর তা না হলে আমি আসতাম এবং এসে তারপর আমি নিজে করে দিতাম। আর অনেক চেষ্টা করার পরেও সে রাতে তার কোনো জ্ঞান ফেরাতে পারেনি।
আর পরদিন হতেই তাকে একটি হাসপাতালে নিয়ে যাই আমরা। আর সেখানেই তারা কিছু পরীক্ষা নিরীক্ষা করে বলে তেমন কিছু হয়নি, কিন্তু তার জ্ঞান ফিরে আসছে না তা বলতে পারছি না। তখন আমি আমার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসি আর আমাদের গ্রামের একজন ওঝা লোককে নিয়ে আসি। আর সে এসে কিছু সময় ঝাড়ফুঁক করে দেন, কিন্তু কিছুই হয় না। আর তখন আমি আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, সমস্ত ঘটনা খুলে বলি। তখন হুজুর বলে, দেখেন আমি এসব কাজ করি না, আপনি যেহেতু বলেছেন আমি একবার যেয়ে দেখতে পারি। তখন হুজুর আমার বাড়িতে আসেন আর আমার স্ত্রীকে দেখেন, আর যেই দোয়া পড়ে তাকে ফুঁক দেয় তখন আমার স্ত্রী হুজুরকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে, কিন্তু সে চোখ খোলে না। আর তখন সে বলে, ইমাম নিজের কাজ কর, তোর কাজ নামাজ পড়ানো, নামাজ পড়া, এর থেকে বেশি কিছু করতে আসলে হিজুর গাছের সামনে কেড়ে রাখবো। তখন ইমাম সাহেব ভয় পেয়ে বললেন, ভাই ভাই আমাকে মাফ করেন, আমি আপনার কোনো সাহায্য করতে পারবো না, আমি সাহায্য করতে পারবো না, এই বলে সে চলে যায়। আর তখন আমি পুরোপুরি বুঝে যাই এইগুলো শয়তান জিনদের কারসাজি। আর তখন আমি গঞ্জে সেখানে মুচির কাজ করি এবং সেখানের মসজিদের ইমাম সাহেবের কাছে যাই আর সমস্ত ঘটনা খুলে বলি আর তাকে আমার সঙ্গে করে নিয়ে আসি। তখন সে আসতে আমার স্ত্রী ভয়ঙ্কর এক কণ্ঠে বলে উঠল, কাল এক ইমামকে বলেছি, সে ভালোভাবে শুনে চলে গেছে, তোকেও বলছি আমাদের কাছে বাধা দিলে তোকে হিজল গাছের নিচে বেঁধে রাখবো বললাম, একদম বেঁধে রাখবো। এর মাঝে আমার স্ত্রী একবারও চোখ খুলেননি। তখন সে হুজুর বলে উঠল, এসব ধমক অন্য কাউকে দিস, আমি এসব ধমকে ভয় পাওয়ার লোক না। আর এই বলে সে হুজুর দোয়া পড়ে আমার স্ত্রীকে ফু দিলে সে চিৎকার করে বলে উঠে, তোকে সাবধান করছি, তুই শুনলি না আমার কথা, এর পরিণাম তুই ভোগ করবি রে, তুই ভোগ করবি। তখন হুজুর তার পকেট থেকে একটা তাবিজ বের করে আর স্ত্রীকে পরিয়ে দেয়। আর তখন আমার বউ বলে, এই সব তাবিজ আমার কিছুই করতে পারবে না, কিছু না। আর সব শেষে হুজুর সেদিনের মতো চলে যায়। আমিও ভাবি সমস্যা হয়তো সমাধান হয়ে গেছে। তখনও আমি আমার বউয়ের চোখটা খুলিনি। আর পরদিন আমি সকালে উঠে গঞ্জে চলে যাই আর সেখানে যে শুনি মসজিদের ইমাম সাহেবকে কারা যেন মেরেছে আর এতটাই জখম হয়েছে যে সে মৃত্যুর শয্যায় চলে গেছে। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি, হুজুর কোথায়? তখন তারা বলে হুজুর হাসপাতালে ভর্তি আছে। আর আমি কাজ রেখে সাথে সাথে হাসপাতালে যাই আর যে দেখি হুজুরকে অক্সিজেন দিয়ে শুয়ে রাখা হয়েছে। আর তখন আমি হুজুরের কাছে গেলে তিনি অক্সিজেন মাস্ক চড়িয়ে আমাকে বললেন, আসমাত, এই কাজ সেই শয়তানটাই করেছে, আর তুমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে একটা ভালো হুজুরের সমর্পণ হও, তা না হলে এই শয়তান তোমার পরিবারকে শেষ করে দিবে। তখন আমি হুজুরের সমস্ত ঘটনা শুনে আমার কাজের জায়গাতে চলে আসি। আর তখন থেকে দেখি আমাদের কাজের জায়গা, আমার আশেপাশে বাড়ি ঘর, একটা ছোট্ট ভাই দাঁড়িয়ে আছে। আর আমাকে দেখতেই বলল, আসমত ভাই শীঘ্রই বাড়িতে চলেন, ভাবি কেমন জানি করছে। আর তখন আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাই আর যে দেখি আমার বাড়িতে অনেক লোকজন। তখন আমি বেশ ভয় পেয়ে যাই, কিছু হয়ে গেল না তো আবার। তখন আমি তাড়াতাড়ি আমার ঘরে প্রবেশ করে দেখি আমার বউ মুখ দিয়ে সাদা সাদা ফেনা বের করছে। আর আমি এটা দেখে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাই। আর তখন তারা তাকে ভর্তি করে আর অক্সিজেন দিয়ে রাখে আর একটু স্বাভাবিক হলে তাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আর বলে তার কোনো রোগ নেই, কিন্তু কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। আর আমার বউকে সেদিনের মতো ভর্তি রাখি। আর সেদিন রাতে আমার বউয়ের অনেক খিঁচুনি উঠে আর তাকে ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়ে শান্ত রাখে। আর আমাকে বলে, দেখুন আপনার স্ত্রীর সমস্যা আমরা বুঝতে পারছি না, আমরা কাল ঢাকা নিয়ে যাব, ঠিক আছে, আপনি কালকে ঢাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তখন আমি মাথা নাড়িয়ে চুপ করে থাকি আর তখন একটা চেয়ারে ভাবতে থাকি বসে বসে কি হয়ে গেল আমার সাথে। আর তখন সে হাসপাতালের একজন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী এক মহিলা আমাকে বললেন, দেখো বাবা, আমার মনে হয় এটা কোনো রোগ নয়, তুমি একটা ভালো হুজুরের কাছে যাও। তখন আমি তাকে বলি, আমি জানি এটা কোনো রোগ নয়। তখন সেই মহিলা বলল, তাহলে কোনো হুজুর বা কবিরাজ কাছে যাও না কেন?
তখন আমি তাকে বলি, আমি অনেক কবিরাজ দেখেছি কিন্তু কেউ কিছু করতে পারছে না। আর একজন হুজুরকে সে শয়তানটা আহত করেছে, একজনকে মেরে ফেলেছে অলমোস্ট। তখন সে মহিলা বলে, আমার কাছে একজন হুজুরের খবর আছে, সে কিনা আমার নাতি পড়ে আর সে এইসব কাজ করে। আর তখন সে আপনার ঠিকানাটা দেয় আর বলে আপনার সাথে আমি দ্রুত যেন দেখা করি। আর আমি সকাল হতেই আপনার কাছে চলে আসি। তখন ইয়াসিন হুজুরের বাবা ইসহাক হুজুর বললেন, আপনার ঠিকানাটা দিয়ে যান। আর তখন আসমত আলী তার ঠিকানাটা দিয়ে চলে যায়। আর তখন যাওয়ার সময় হুজুর বললেন, আমি আজ খবর নিয়ে দেখি আমার জিনদের দিয়ে, আর কাল সন্ধ্যার পর আপনার বাড়িতে আসবো। আর এদিকে ইয়াসিন হুজুর সবকিছু শুনে ভয় পেয়ে যান আর মনে মনে ভাবলেন, এই কাজটা এত সহজ নয়, এসব কাজ করতে হলে আমার আরো শক্তিশালী হতে হবে। আর সেদিন পার হয়ে যায়। আর রাত হতে ইয়াসিন হুজুর খাওয়া দাওয়া শেষ করে বিছানায় ঠিক করে শুয়ে পড়ে। আর তার কিছু সময় পর তার ঘরে হামজা এসে হাজির হয় আর আমাকে ডেকে তুলে। তখন আমি বলি, এত রাতে? আর তখন সে বলে ওঠে, ওঠুন, কিছু কথা বলি, কাল আপনিও আপনার বাবার সাথে যাবেন, আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। এই বলে হামজা চলে যান। আর তারপর দিন সাধারণভাবে সবকিছু হয়ে যায়। আর এদিকে সন্ধ্যা হতেই ইসহাক হুজুর মানে আমার বাবা তার ব্যাগ নিয়ে বেরোবার সেই বাড়ির উদ্দেশ্যে যায়। এমন সময় আমি যে বলি, বাবা আমি আপনার সাথে যাব। আর তখন আরেকটা জিনিস লক্ষ্য করি, বাবার চেহারাটা কেমন যেন বিষণ্ণ হয়ে আছে। আর তখন বাবা বলে উঠল, ইয়াসিন বাবা, তুমি এখন যেও না আমার সাথে, এটা কোনো সাধারণ কাজ না, এখানে প্রাণের ভয় আছে। তখন আমি নাছোড় বাঁধা হয়ে যাই, আমি তো যাবই। আর এদিকে হামজা বলেছে আমাকে যেতে। অনেক বোঝাবুঝির পর বাবা আমাকে নিয়ে যেতে রাজি হলেন। আর আমরা দুজন মিলে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আর প্রতিমধ্যে আমি বাবাকে জিজ্ঞেস করি, বাবা আপনার চেহারা এত বিষণ্ণতা চাপ কেন? তখন বাবা কোনো উত্তর দেয় না আর এক মনে হাঁটতে থাকেন। আর তখন আমি বাবার হাত ধরে ঝাঁকি দিয়ে বলি, বাবা কি হয়েছে, একটু বলো না, আপনি কেন এমন বলতেছেন, কথা বলতেছেন না কেন? তখন বাবা বলে উঠলেন, হ্যাঁ কিছু বলছো? তখন আমি আবারও বলি, বাবা কি হয়েছে, আপনার মুখে এত চিন্তার ছাপ কেন? তখন বাবা আবারও বলতে শুরু করলেন, বাবা ইয়াসিন, আমরা এখন যেখানে যাচ্ছি এটা কোনো সাধারণ জিন নয়, যে তাকে তাড়িয়ে দেব আর বন্দি করে দেব, খুব সহজ জিন নয়। ও বাড়ির প্রজাতির খুব শক্তিশালী এবং বয়স্ক একটা জিন। আর ওর সাথে লড়াই করতে হলে আরো শক্তিশালী বা ওর মতো জিনের দরকার পড়বে। আর আমার সহকারী জিনরা তেমন শক্তিশালী নয়। তারা বলেছে এই শয়তানের সাথে লড়াই করতে গেলে তাদের সহ আমাদের প্রাণের ঝুঁকি আছে। এদিকে আমি সেই লোককে কথা দিয়েছি আমি তার সাহায্য করবই, তাই পিছু পা হাঁটতে পারছি না। আমি আমাকে নিয়ে ভাবছি না, আমার সাথীদের কোনো সমস্যা না হলেই হয়। তখন আমি ভাবতে থাকি আজ অনেক বড় কিছুর সম্মুখীন হতে চলেছি। আর আমি বাবাকে আরো জিজ্ঞেস করি, বাবা এই শয়তান সেই মহিলাকে ধরলো কি করে? তখন বাবা বলল, আমি আমার জিনদের মাধ্যমে জেনেছি সেই মহিলা যখন পানিতে আনতে যায় তখন সেই শয়তান জিনটি সেই হিজল গাছে বসে বিশ্রাম নিচ্ছিল। আর সেই মেয়েটিকে দেখে পছন্দ হয়ে যায় এবং তার পেটের বাচ্চা নষ্ট করতে চায়। আর সে এই মেয়েকে তার রাজ্যে নিয়ে যেতে চায় আর তাকে তার দাসী বানিয়ে রাখতে চায়। আর তখন আমি সব শুনি। আর এর মধ্যে আমরা সেই বাড়ির কাছাকাছি পৌঁছে যাই এবং সেখানে ঢুকেই আসমত আলী ভাইকে ডাকতে নিলে তিনি বেরিয়ে আসেন। আর তখন সে ঘর থেকে তার স্ত্রীর চিৎকার করে বলে উঠল, তুই কোন সাহসে এখানে এসেছিস? তোর কি জানের ভয় নয়? আমি তোর সাহস থেকে অবাক হচ্ছি রে, অবাক হচ্ছি। তোর পালিত কুত্তাগুলো বলে নাই আমি কে? তখন বাবা বলে উঠলেন, তুই যে হোস তাতে আমার কিছু যায় আসে না, আর তুই এই মেয়েকে ছেড়ে চলে যা, নয়তো তোকে আমি পুড়িয়ে মারবো। তখন শয়তানটি তখন বলে ওঠে, দেখ বললে কিছু করতে পারিস কিনা দেখ।
তখন আমি ওর বাবা সেই ঘরে প্রবেশ করি, আর বাবা দুটি গ্রুপ বৃত্ত করে, আর একটিতে বাবা বসে আর অপরটিতে সেই মহিলাকে বসে। আর তখন সকলকে অন্য রুমে পাঠিয়ে দেন, আর আমি বাবা সে মহিলা ওই রুমে বসে থাকি। তখন সেই শয়তানটা বলে উঠে, ইসহাক, তুই কি মনে করছিস এসব বৃত্ত বসিয়ে আর তোর যন্ত্র দিয়ে আমাকে তাড়াতে পারবি? ভুল ভাবছিস, একদম ভুল। ইসহাক, আমি কে এখনো তুই আমাকে চিনলি না? আরেক হুজুর এসেছে, তা কি আমি কি করেছি তার থেকে খারাপ অবস্থা করবো তোর, ওর অবস্থা আরো খারাপ করবো। আর তখন আমার বাবা চোখ বন্ধ করে ফেলে, কারণ তার চিৎকার এতটা ভয়ঙ্কর আর ভারী ছিল, চারিদিকটা যেন একদম ভরে যাচ্ছিল তার কণ্ঠের আর হাসিতে। আর বাবা দোয়া পড়তে থাকলেন। হঠাৎ সেই মহিলা হাসিটা শুরু করলো, আর আমার বাবার খিঁচুনি উঠে যায়। আমি দেখতে পাই আমার বাবা ঘাড় হতে পুরো শরীরের রগ যেন ফুলে ফুলে দাঁড়িয়ে যাচ্ছে এবং সে কাঁপতে থাকে। এমন সময় হামজা আমার কানের কাছে এসে বলে ওঠে, হুজুর, আপনি এটি গোল বৃত্ত করে বসেন। আর তখন আমি তার কথা মতো গোল বৃত্ত করে বসে পড়ি। আর তখন হামজা আমাকে একটি দোয়া পড়তে বলে আর চোখ বন্ধ করতে পারে। আর আমি দোয়া পড়ে যেই না চোখ বন্ধ করলাম, ঠিক তখন দেখতে পাই একটা বিশাল বড় দানব আকৃতির অবয়ব, যা দেখতে এতটা ভয়ঙ্কর যা বলে বোঝাতে পারবো না। তার শরীর ছিল লাল বর্ণের, আর চোখগুলো ছিল অগ্নিশিখার মতো টক টকে লাল, আর তার মাথায় ছিল দুটো শিং। আমি এর আগে কখনো এত অদ্ভুত ভয়ঙ্কর জিন দেখিনি, আর এসব দেখে আমার জান বেরিয়ে যাওয়ার উপক্রম হলো, এতটা ভয়ঙ্কর লাগছিল। আর সেই শয়তান কয়েকটা অবয়বকে পায়ের নিচে চাপ দিয়ে ধরেছিল, আর আমার পাশে আমার বাবাও ছিল। তখন আমার বাবা বলে ওঠে, তুই আমার সহকারীদের ছেড়ে দে আর আল্লাহকে ভয় কর, এই মেয়েকেও ছেড়ে দে। তখন শয়তানটি বলে ওঠে, তোকে বারণ করেছিলাম ইসহাক, তোকে বারণ করেছিলাম, তুই আমাকে তারপর বৃত্ত হতে বসেছিস। তোর এই চামচা সহ সকলকে আমি বেড়ে ফেলবো, সকলকে। আর এই মেয়েকে আমি নিয়ে যাবই, কিচ্ছু করতে পারবি না, কেউ ঠেকাতে পারবি না আমাকে। তখন আমি সেখানে বলি, তুমি আমার বাবার গায়ে হাত দিবি? তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস, পারলে একটা টোকা দিয়ে দেখা। তখন আমার বাবা বলে, ইয়াসিন, তুমি কি করছো এখানে? কিভাবে এসেছো? এখানে সবাই আসতে পারে না। তখন আমি বলি, সব পরে বলবো বাবা, আমাকে একটু আমার কাজ করতে দিন। এমন সময় শয়তানটি বেশ ক্ষিপ্ত হয়ে যায় এবং বলে, তুই কে? তুই কে রে? তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিয়েছিস? ইসহাক, তোর আগে আমি তোর ছেলেকে মারবো, আমাকে রাগিয়ে দিয়েছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখবি। আর তখন আমি আমার পকেট থেকে সেই তসবিটা বের করি আর দোয়া পড়ে তসবি গুনতে শুরু করি। আর প্রত্যেকটা তসবির কড়ি পড়ার সঙ্গে সঙ্গে একটা একটা করে জিন এসে হাজির হয়, আর সবশেষে হামজা জিন এসে হাজির হয়। এত সময় সন্তানটির রাগে গড় 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 করছিল, কিন্তু হামজাকে দেখে সে শয়তানটা ভয় ভয় কাঁপছিল, আর আমিও হামজাকে দেখে ভয় পেয়ে যাই। সে দেখতে এতটাই লম্বা ছিল, তার মাথা দেখা কষ্টকর হয়ে যাচ্ছিল, এবং তার পরনে ছিল একটা জুব্বা, আর মাথায় সাদা একটা পাগড়ি ছিল। আর একজন মাঝ বয়সী যুবক, মুখে সুন্দর দাড়ি, আর সে এসে সবার সামনে দাঁড়ায়। আর তখন শয়তানটি বলে উঠে, আপনি আপনি এখানে কেন? আপনি এখানে কেন? তখন হামজা জিন বলে উঠে, আমি তোর বাপের খাতা ভরে গিয়েছে, তাই এসেছি। এই বলে হামজা শয়তানটিকে যে গলা চেপে ধরে আর বলে, তুই একজন হুজুরকে আঘাত করছিস, মানুষের প্রাণ এতটা সস্তা হয়ে গেছে, ওই সব বলেছে তুমি তোমার জীবনকে মায়া করো, আর তুই কিনা মানুষের প্রাণ নিতে বসে আছিস। এই বলে হামজা শয়তানটিকে কয়েকটা আছাড় দেয়,
আর বুকের উপরে পা দিয়ে চেপে ধরে আর একটা তালোয়ার বের করে আর তা দিয়ে একটা কোপে তার মাথাটা ধর থেকে আলাদা করে ফেলে আর আমাকে বলে, হুজুর কাজ শেষ। আর বাকি জিনদেরকে তখন বলে, তোমরা চলে যাও। তখন তারা হামজার কথা মতো চলে যায়। আর হামজা তখন বলে ওঠে, আমি আজকের জন্য আসি, আবার দরকার হলে ডাকবেন। আর এই আতরটা আপনার সঙ্গে রাখবেন আর এটা ব্যবহার করবেন, তাহলে যত দূর এই আতরের গন্ধ থাকবে তত দূর সীমানার মাঝে কোনো শয়তান আপনার কাছে আসতে পারবে না। এই বলে সেটা আতর দিয়ে চলে যায়। আর আমার চোখ খুলে সে বৃত্ত থেকে বের হই। আর আসমত আলীকে আমার বাবা ডাকেন। আর আমি বাবাকে বলি, আপনি ওনাকে কিছু ঝাড়ফুঁক করে দেন। তখন বাবা আমার কথা মতো ঝাড়ফুঁক করে দেন আর তাদের কিছু নিয়ম বলে চলে আসি সেই বাড়ি থেকে। আর প্রতিমধ্যে বাবা আমাকে বলে, ইয়াসিন বাবা, তুমি কিভাবে পেলে এদেরকে? এরা তো কোনো সাধারণ জিন নয়, আর এদের বসে আনতে পারে শুধুমাত্র এমন আল্লাহওয়ালা যারা আল্লাহ ছাড়া কিছুই বোঝে না। আর তুমি এখনো অনেক ছোট, তুমি কিভাবে পারলে এই অসম্ভব কাজকে সম্ভব করতে? তখন আমি তাকে সমস্ত ঘটনা খুলে বলি। এরা আমির দাদার জিন, আর দাদা আমাকে এদের আমানত স্বরূপ আমাকে দিয়ে গেছেন আর তাদের দিয়ে মানুষকে সাহায্য করতে বলে গেছেন। তখন বাবা বললেন, ইয়াসিন তুমি অবশ্যই পারবে, কারণ আমির সাহেব যেহেতু এদের তোমার কাছে দিয়েছেন তাহলে তিনি বুঝিয়ে দিয়েছেন। বাবা ইয়াসিন, আজ থেকে আমি আর এসব করব না, এখন থেকে তুমি করবে। জেফরি ভাই, এই বলে আমি আমার আজকের ঘটনাটি শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই সকলের মাঝে শেয়ার করবেন। একটি কথা ভাই, আমার কলিগ ইয়াসিন হুজুরের শরীর থেকে একটি অসাধারণ মিষ্টি সুঘ্রাণ পেয়েছিল আর জিজ্ঞেসও করেছিল এটা কিসের সুঘ্রাণ। তখন হুজুর এসে বললেন, এটাই সেই ঘ্রাণ। আর হুজুর একটি আতরের বোতল বের করে আর আমার কলিগকে দেখায়। আর আমার কলিগ দেখে একটা অসাধারণ কাঁচের বোতল। তখন সে একটু আতর তার শরীরে দেওয়ার চেষ্টা করে আর তখনই হুজুর চোখ বন্ধ করে আর 2 সেকেন্ড পরে বলে ওঠে, না ভাই, এই আতর আপনি ব্যবহার করতে পারবেন না। আর আমার কলিগ তখন জানতে চায় কি জন্য দেওয়া যাবে না। তখন ইয়াসিন হুজুর আর কিছু বলেন না। সকল শ্রদ্ধেয় ভাই ও বোনদের কাছে একটি আবদার, আপনারা একটি করে কমেন্ট করবেন আর আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কেমন হয়েছে লেখাটা, এবং এই কমেন্টটি অনুপ্রেরণা পায়। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ঘটনাতে। সকলে ভালো থাকবেন, আপনার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মাঝে এরকম আরো ঘটনা নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম, আমি আরিফ বলছিলাম। দীর্ঘ প্রতীক্ষার পর আমার কাছে মনে হচ্ছিল বৃহস্পতিবার স্টোরিটা দেই, বাট আমার নিজেরই আর সহ্য হচ্ছিল না, বিকজ ইয়াসিন হুজুর একটা পাবলিক ক্র্যাশ হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে একটা পাবলিক ক্র্যাশ, মানে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেছে। মানে এত বেশি ভালোবেসে ফেলেছে মানুষ ইয়াসিন হুজুরকে। মাশাআল্লাহ, দ্যাট ওয়াজ বিউটিফুল। আলহামদুলিল্লাহ, আজকের এপিসোডটা মনে হচ্ছে এক কথায় উড়ে গেল। আলহামদুলিল্লাহ, হোয়াট এ স্টোরি ভাই, পুরাই মাথা নষ্ট করে ফেলেছেন ভাই। লাভ ইউ ভাই, এত সুন্দর একটা স্টোরি আমাকে পাঠিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং একই সাথে বলবো যে আপনার এই মাস্টারপিস স্টোরিটা আপনি প্লিজ অবশ্যই শোনাবেন কিন্তু সবাইকে। আবারও প্রতি বুধবার কিন্তু আপনার কাছ থেকে এই স্টোরিটা বা ইয়াসিন হুজুরের স্টোরি আমি সবসময় চাই। দ্যাট ওয়াজ বিউটিফুল ভাই, বিউটিফুল। আলহামদুলিল্লাহ, হোয়াট এ স্টোরি। আশা করছি সবার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর বেসিক্যালি এটা ভালো লাগার মতোই স্টোরি হয়েছে। এবং ইয়াসিন হুজুরের স্টোরি মানে দারুণ কিছু, অসম্ভব কিছু, ইমোশনাল কিছু, অ্যামেজিং কিছু। আশা করছি সব কিছু মিলিয়ে ইয়াসিন হুজুর বা আরিফ ভাইয়ের স্টোরি, বেসিক্যালি মানে ইয়াসিন হুজুর ইজ অল অ্যাবাউট আরিফ ভাই। আরিফ ভাই না থাকলে আমরা কিন্তু কখনো ইয়াসিন ভাইয়ের স্টোরি পাবো না। তাই আসিফ বা আরিফ ভাইয়ের ঘটনা কিন্তু আমরা সবসময় চাই, অসাধারণ ঘটনা চাই এবং অসাধারণ মানের ঘটনা চাই। তিনি অলওয়েজ হাই কোয়ালিটি স্টোরি প্লে করেন বা হাই কোয়ালিটি স্টোরি আমাদেরকে শেয়ার করেন। মাশাআল্লাহ, হোয়াট এ স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই ফর দিস বিউটিফুল
প্রুভেন স্টোরি। এবং গতকাল কিন্তু আমরা দায়ান জিনের ঘটনা শুনেছি, হোয়াট এ মাস্টারপিস, এটা হিটেস্ট একটা জিনের ঘটনা। এবং পরপরই আমরা তারপরের দিন ইয়াসিন হুজুরের ঘটনা শুনলাম। আশা করছি আপনাদের অসম্ভব রকম সুন্দর লেগেছে ইয়াসিন হুজুরের ঘটনা। আমি চলে যাব আমাদের আরও একটি ঘটনায়, যদিও ঘটনাটি ছোট, তারপর আমি চলে যাব আমাদের পরবর্তী একটি ঘটনায়। ঘটনাটি আমাদের নতুন অফিসিয়াল স্টোরি টেলার আমাদেরকে যেটা বলে যে আমরা সমু ভাইয়ের নতুন আমাদের অফিসিয়াল স্টোরি টেলার সমু ভাই, আমরা তার স্টোরি শেয়ার করছি ইদানিং, এবং আশা করছি তার স্টোরি আপনাদের কাছে ভালো লাগবে। এখন ছোট একটা স্টোরি শেয়ার করবো, আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে। চলে যাই ঘটনাতে। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম জেসু ভাই, আশা করছি ভালো লাগবে ঘটনাটি। আমি রবি মানব। ঘটনাটি কানেক্ট করেছি আমার এক পরিচিত আঙ্কেলের কাছ থেকে। সে শ্মশানে এই কাজটা করত। সে তো প্রায় 5 থেকে 6 বছর যাবৎ শ্মশানে কাজ করে। তার সাথে অনেক ঘটনায় ঘটে যায়, সে না হয় পরের কোনো এক এপিসোডে বলবো। তবে আজ তার মুখে শোনা উল্লেখিত একটি ঘটনা প্রকাশ করছি। সে তার নাম বলতে মানা করায় আমি নাম শেয়ার করছি না, তবে ছদ্ম নাম ব্যবহার করব। তো বলছি প্রদীপ আঙ্কেলের কথা। তিনি আমাকে যেভাবে বলছেন আমি ঠিক সেভাবে বলছি। শোনো ভাতিজা, আমার বয়সে আমি 2টা শ্মশানে কাজ করেছি। সবগুলোই কিছু না কিছু ঘটনা আছে, তবে এই শ্মশানে ঘটনাটা অনেক ভিন্ন। কারণ আমি অনেক খারাপ জিন, পিশাচ জিন দেখেছি, তবে আমার সাথে ঘটনাটা আগে কোথাও শুনি নাই। তো ঘটনাটা ঘটে আজ থেকে 1 বছর আগে, এক অমাবস্যার রাতে। ওই দিন এক ছেলে আত্মহত্যা করায় তাকে পুরানো হয় শ্মশান ঘাটে। তো সব সময়ের মতো রাত 12টা থেকে রাত 12:30 ভেতরে সব কাজ শেষ করে ঘুমাতে যেতাম। ওই দিন সময় মতো সব কাজ শেষ করে ঘুমাতে যাই। আমিও যখন আমার কাজ করে আনুমানিক রাত 2টা থেকে 3টার দিকে আমার ঘরের দরজায় টক 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 করে এমন করে সাহস পাই। অনেকবার আওয়াজ করা দরজাটা খুলে ফেলি। খুলেই দেখি একটা 20 কিংবা 21 বছরের ছেলে হাঁপাতে হাঁপাতে বলছে, আমি বিপদে পড়েছি, আমাকে সাহায্য করুন। আমি তাকে শান্ত করি এবং সবকিছু জিজ্ঞেস করি। সে তখন বলল তার বন্ধু কারো জাদু শেখার জন্য এখানে মরা লাশের নাভি নিতে আসে, এবং সব কাজ শেষ হলে তারা যাওয়ার জন্য যেই না বাবারায় তখন পেছন থেকে কেউ ডাক দেন। তো সে তখন বললো সে না তাকালো, তার বন্ধু আলিফ পেছনে তাকায় এবং তাকাতে একটা হ্যাঁচকা টান দিয়ে তাকে পেছন দিকে নিয়ে যায়। তখন সে অনেক ভয় পেয়ে যায় এবং দৌড় দিয়ে আমার কাছে চলে আসে। তো আমি এটা শুনে তার সাথে ওখানে যাওয়া শুরু করি। আমি যে বিষয়টা দেখতে পাই আর গিয়ে দেখি যে ছেলেটা আজকে শ্মশানে পোড়ানো হয়েছে, সেই ছেলেটা ওই ছেলেটার মাংস খাচ্ছে। এইটা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে মন্ত্র পাঠ করা শুরু করি। কিছুক্ষণ পর ওই প্রেতাত্মাটি আমার দিকে তাকায় আর একটি ভয়ঙ্কর হাসি দেয়, আর তার চোখগুলো লাল আগুনের মতো গোলার মতো ছিল। এইটা দেখে ওই সময়ের জন্য আমি আরো একটা দৌড় দিই এবং দৌড় দিয়ে চলে যায়, এবং সেই রাতের জন্য আমি আর শ্মশানে যাই না। পরদিন সকালে শ্মশানে গেলে সেই ছেলেটার আধা খাওয়া শরীরের অংশ পাওয়া যায়, এবং পরবর্তীতে সেই ছেলেটির ফ্যামিলি মানুষ আসলে তাদের সমস্ত ঘটনা খুলে ফেলি এবং এরপর তাকে নিয়ে চলে যায়। তো এই ছিল ভাতিজা আমার ঘটনা। আর তাছাড়াও এই শ্মশানে আমার সাথে এর আগে অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনাটা তোমাকে বললাম। রাতের বেলা শ্মশানের পিছনে যে ওয়াশরুমটা আছে না, সেখানকার কাদায় হাসির শব্দ আসে প্রায় সময়। আর এর আগে আমার সাথে একটি ঘটনা ঘটে, তবে আমার চোখে দেখা এটি আমার জীবনের সবচাইতে ভয়ঙ্কর ঘটনা ছিল। বিশ্বাস করো ভাতিজা, এটা আমি কোনোদিন ভুলতে পারি না।
ওই ছেলেটা আসলো, ওই ছেলেটা এসে আমাকে ডেকে নিয়ে গেল, আবার যা দেখলাম ওই ছেলেটাই খাইতেছে ওর বন্ধুরে। এইটা আমি কি দেখলাম? আমি এটা বিলিভ করতে পারি না, এখন পর্যন্ত আমি বিশ্বাস করতে পারি না এটা কি দেখছি আমি। তো এই ছিল আমার ঘটনা। তো জেসি ভাই, এই ছিল আজকের ঘটনাটি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার ভৌতিক কথায়। আর এই আঙ্কেল আরো ঘটনা আমি শুনেছি তার মুখে, ওগুলো না হয় পরে কোনো একদিন বলবো, অন্য কোনো এপিসোডে বলবো। আর জেফরি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে অফিসিয়াল স্টোরি শেয়ার করার জন্য। আর দিন শেষে একটাই কথা বলতে চাই, জেফরি ভাইয়ের কণ্ঠ ছাড়া ঘটনাগুলো প্রাণ পায় না। তো আজকের মতো আমি ছিলাম রবি মানব, আর সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা সকলে ঘটনাগুলো ভালো লাগলে কমেন্ট করবেন, এতে করে নতুন ঘটনা কালেক্ট করতে আমার অনেক ভালো লাগে। আর দিন শেষে একটা কথাই বলবো সকলকে, আমি লং স্টোরি থেকে বেশি শর্ট স্টোরি কালেক্ট করি। আমি জানি সকলের কাছে শর্ট স্টোরিগুলো ভালো লাগবে কিনা জানি না, তবে লং স্টোরি আমি লেখার চেষ্টা করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমি রবি মানব বলছিলাম। থ্যাংক ইউ সো মাচ রবি মানব ভাই। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আমি আপনাদের বলেছিলাম যে আমি যাদেরকে টার্গেট করেছি আলহামদুলিল্লাহ তারা বেস্ট স্টোরি দেয় বলেই, তাদের স্টোরি আমার কাছে ভালো লেগেছে বলেই কিন্তু আমি তাকে অফিসিয়াল স্টোরি টেলার করেছি। এবং আমাদের রিসেন্ট টাইমের মানে অফিসিয়াল স্টোরি টেলার, তিনি শর্ট স্টোরি দিয়েছেন, কিন্তু খুবই ইউনিক স্টোরি দিয়েছেন। এবং তিনি যা স্টোরি দিয়েছেন প্রতিটা স্টোরি ইউনিক ছিল। আমি এখন পর্যন্ত তার মানে আগে প্রচার হয়েছে বা ভুলভাল কোনো স্টোরি আমি পাইনি। বেশ ইউনিক স্টোরি দিয়েছেন তিনি, শর্ট স্টোরি দিয়েছেন বাট ইউনিক স্টোরি দিয়েছেন, আর আমি এটাই চাচ্ছিলাম বেসিক্যালি। এবং আমার বিশ্বাস যে আজকের স্টোরিটা আপনাদের কাছে অন্যরকম সুন্দর লেগেছে, আর সুন্দর লাগার মতো একটা ঘটনা নিয়ে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, যে রবি মানব ভাইয়ের ঘটনা আমরা শুনলাম, এবং আশা করছি আপনাদের অসম্ভব রকম সুন্দর লেগেছে স্টোরিটা। এবং আপনারা অবশ্যই রবি মানব ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি আমাদের সাথে অফিসিয়ালি যুক্ত হয়েছেন আজকে থেকে না, বেশ আগে থেকেই যুক্ত হয়েছে, বাট আজকে থেকে তাকে আমি পোস্টারের মাধ্যমে ভালোবাসা বা সম্মান জানানো শুরু করলাম। আশা করছি আপনাদের সবার কাছে ভীষণ রকম সুন্দর লেগেছে এপিসোডটা। আমি এখন যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা আগে বলেছিলাম যে আজকে আমাদের একটা ভিন্ন ধরনের চিন্তা ভাবনা থাকবে, যেহেতু আজকের এপিসোডে আমরা একটা ভাইস ভার্সা করলাম, যে আমরা প্রথমে নন অফিসিয়াল স্টোরি টেলারদের স্টোরি শেয়ার করেছি এবং এখন অফিসিয়াল স্টোরি টেলারদের স্টোরি শেয়ার করলাম। আশা করছি আপনাদের আজকের এপিসোডের ইন্টারেস্টিং মোমেন্টটা আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড আমি এটাই চেয়েছিলাম যে সবাই সবার প্রাপ্যটা পাক। আমার মনে হচ্ছে আপনারা সবাই আমাকে সাধুবাদ জানাবেন এই আইডিয়াটাতে। এনিওয়েজ, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আপনাদের জন্য কিছু কমেন্ট পড়বো। আশা করছি কমেন্টগুলো অনেক সুন্দর সুন্দর কমেন্ট হবে। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে 227তম এপিসোডের দায়ানজিনের স্টোরি যেটা ছিল, মানে 27তম এপিসোডের প্রথম খণ্ড যেটা ছিল, সেই খণ্ডের কিছু কমেন্ট আমি পড়বো। আশা করছি কমেন্টগুলো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং অবশ্যই দারুণ দারুণ সব কমেন্ট আবারও করবেন। আমি কিছু কমেন্ট করি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলে যাই কমেন্টে। সো রাইট নাও এখন 27 মানে 227 অর্থাৎ 227তম পর্বের প্রথম খণ্ডের কিছু কমেন্ট করবো। আমাদের সরেন লিখেছেন, হাই হ্যালো ব্রাদার, কেমন আছেন? এছাড়া আমাদেরকে সাগর মুস্তফা লিখেছেন, কমেন্ট করেছেন। এছাড়া আমাদেরকে ইমাম ডিজে কমেন্ট করেছেন, এমডি মিডিয়ান হোসেন কমেন্ট করেছেন। এছাড়া আমাদেরকে এমডি হাবিব কমেন্ট করেছেন, শেখ মাহির দায়ান লিখেছেন, ভাই আমার নামও দায়ান। ওয়াও, দ্যাট ইজ ইন্টারেস্টিং, কাকতালীয় ভাবে ওনার নামও দায়ান। আচ্ছা দায়ান ভাই, ভালো আছেন? এনিওয়েজ, এছাড়া আমাদেরকে রাকিব খান দেখেছেন, আমি কিছু ঘটনা পাঠাবো ভাই, অবশ্যই পাঠিয়ে দিন। মুতিক stories@gmail.com এখানে ঘটনা সেন্ড করতে পারেন, অথবা 01400930111 এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ঘটনা সেন্ড করতে পারেন। এছাড়া আমাদেরকে আরো কমেন্ট করেছেন সুবর্ণা কমেন্ট করেছেন, অনেকদিন পর আসলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আপনি? এছাড়া আমাদেরকে আব্দুল হান্নান লিখেছেন, জীবনে প্রথম কমেন্ট করলাম, মাশাআল্লাহ ভাইয়া, কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। এছাড়া আমাকে আশিক মুস্তফা আরমান লিখেছেন, ভাই আহমদ হুজুরের অ্যাড্রেস বা কন্ট্যাক্ট করাই দিতে পারবেন? আমি সত্যি কথা বলতে আরমান ভাই, সত্যি কথা যেটা আমরা মানে সবাই আমরা মোটামুটি জানি যে আহমেদ হুজুর কিন্তু বেঁচে নেই। ওনার যে স্টোরিগুলো এখন শেয়ার করা হয়, যেটা অনেক পুরনো স্টোরি, সেগুলোকে ভাইয়া কালেক্ট করেছে এবং কালেক্ট করে সেগুলো গুছিয়ে তার ভাষায় জিনিসটাকে মডিফাই করে আপনাদের সামনে তুলে ধরা হয়। এগুলো প্রচুর আগের ঘটনা এবং উনি অনেক আগেই মারা গেছেন। সো আশা করছি বুঝতে পেরেছেন। এছাড়া আমাদেরকে শাহিন গাজী লিখেছেন, হাই হ্যালো ব্রাদার, কেমন আছেন? রাতুল হাসান ঋতুল লিখেছেন, টেক লাভ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ ভাই।
এছাড়া আমাদেরকে আশিকুর রহমান লিখেছেন আপনার ভয়েস রাসেল ভাইয়ের সাথে মিলে যায়, সে ভূত এফএম চালায়। এক্স্যাক্টলি, এখন এই সমস্যাটা আসলে হয় কারণ একদমই সেম হয়ে যায়, আমার ভয়েসের সাথে ওনার ভয়েস একদমই মিলে যায়। এই জন্য রাসেল ভাইয়ের সাথে আমার কখনো কখনো মানে মানে মাঝখানে মানে এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল ভূত.com নিয়ে আমার সাথে। এনিওয়েজ, এটা ইটস এ লং স্টোরি। আচ্ছা, এছাড়া আমাদেরকে আরেকজন কমেন্ট করেছেন, নাইম ভাই রহিম কবিরাজের ঘটনা এটাকে আপলোড দিয়েছেন? হ্যাঁ, দ্বিতীয় পার্ট তো আপলোড দিয়েছি অবশ্যই, কেন নয়। আর এছাড়া আমাদেরকে শাহিন গাজী আরো কমেন্ট করেছেন, রিপন শেখ লিখেছেন, এছাড়া আমাদেরকে ইমোশনাল ইমন অফিসিয়াল লিখেছেন, লাভ ইউ ভাই, অনিমেষ দাদার ঘটনা আনবেন কবে? অবশ্যই নিয়ে আসবো ভাই। অনিমেষ দাদার ঘটনা আমি এখনো পাই নাই, আমি পেলে কিন্তু অবশ্যই লিখে পাঠাবো, অবশ্যই মানে লিখে পাঠাবো বলছি, মানে শোনাবো অবশ্যই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনিমেষ দাদার ঘটনা মানে আমি আমাকে প্রায় 14টা ইমেল করেছি, আমি লাস্ট কালো জাদুর ঘটনার পরে 14টা ইমেল করেছি। এরপরে উনি আমাকে রেসপন্স করেছেন, বলেছেন যে উনি অলরেডি দেখছেন এবং উনি প্রচন্ড ব্যস্ত, এবং ব্যস্ততার মাঝে যে উনি আমার জন্য লিখছেন এটাই অনেক বড় একটা বিষয়। এবং উনি বলেছেন এর পরের ঘটনাটা মাথা নষ্ট করে দেওয়ার মতো ঘটনা একটা, উনি মানে আমাকে বলেছেন যে মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা ঘটনা একটা উনি লিখছেন এবং সেটা পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে ডিএম গেমিং লিখেছেন, হাই ফ্রেন্ড, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। এছাড়া আমাদেরকে হাবিবুর রহমান লিখেছেন, আমি ডায়ান জিনের প্রেমে পড়ে গেছি ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমারও মনে হয় আমিও প্রেমে পড়ে গেছি ভাই, অসাধারণ একটা যেটাকে বলে ব্যক্তিত্ব বলা যেতে পারে। ওয়াও। এনিওয়েজ, এছাড়া আমাদেরকে এমডি সুজন খান লিখেছে, ওয়েটিং ফর ইউ জেফরি ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই। এছাড়া আমাদেরকে আরেকজন এসকে সোহাগ লিখেছেন, আই ওয়ান্ট দ্য কেস of brothers symmetry of Srimay Nation. Thank you so much. এছাড়া আমাদেরকে রাজীব বুলশা লিখেছেন, আই লাইক ইউ ব্রাদার, আই এম ইন্ডিয়ান, একটু অসুস্থ। আর এছাড়া থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আপনি আমাদেরকে আরো শুনবেন, কোনো প্রবলেম নেই। এছাড়া আমাদেরকে আব্দুল্লাহ কমেন্ট করেছেন, মাহমুদ আফরুদ কমেন্ট করেছেন, শাহিন গাজী কমেন্ট করেছেন, প্রিন্স আবির কমেন্ট করেছেন, তিনি লিখেছেন অনেক অনেক ভালোবাসা আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে আজ কমেন্ট করেছেন, আই লাভ ইউ দায়নজিন। আসলে ভাই। এছাড়া আমাদেরকে শাহিন খান আরো কমেন্ট করেছেন, শরীফ খান বাংলা কমেন্ট করেছেন। এছাড়া আমাদেরকে আরো একজন কমেন্ট করেছেন, সেলিনা হতিম লিখেছেন, আসসালামু আলাইকুম ডিয়ার জেফরি ভাই, কেমন আছেন? আজকে রিশফার 3 ঘটনা আছে, তাই না? এক্স্যাক্টলি, আসলেই ঘটনা আছে এবং আশা করছি অনেক অনেক ভালো লেগেছে আজকের এপিসোডটা আপনার কাছে। এছাড়া আমাদেরকে কাউসার মল্লিক লিখেছেন, আসসালামু আলাইকুম জেফরি খান ভাই, কেমন আছেন? আমি আপনার ভৌতিক ঘটনাগুলো শুনতে অনেক পছন্দ করি, মিরপুর 11:30 থেকে। আলহামদুলিল্লাহ, দায়ানজিনের ঘটনা খুব ভালো লাগে। আসলে দায়ানজিন ইজ অ্যানাদার লেভেল। থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে আবু রাহান লিখেছেন, ভাইয়ের মুখে আমার জাদু আছে, তা না হলে ঘটনাগুলো এত ভালো লাগে কেন? থ্যাংক ইউ সো মাচ ভাই। এছাড়া আমাদেরকে এমডি রাজু লিখেছেন, জেফরি ভাই আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আমি সব সময় ভালো ছিলাম। অ্যান্ড রাইট নাও আমার মনে হচ্ছে আমি একটা স্বপ্নের জগতের মধ্যে আছি। ভাবা যায় আপনাদের সাথে যখন প্রথম কথা হতো তখন ছিল সাবস্ক্রাইবার সংখ্যা 3.5 বা 4 হাজার। যখন আপনাদের সাথে পরিচয় হয় নতুন নতুন, তখন 3.5 বা 4 হাজার সাবস্ক্রাইবার ছিল। ধীরে 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 হাঁটি হাঁটি পা করে 50,000 সাবস্ক্রাইবার এখন। আলহামদুলিল্লাহ, আমার মনে হচ্ছে আমি স্বপ্নের জগতে ভেসে যাচ্ছি, বিশ্বাস করেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। এছাড়া থেকে শর্ট ফিল্ম কমেন্ট করেছেন, কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে এম এর শর্টস লিখেছেন, ভাই আজকের ঈদের দিন, কারণ আজকে দায়ানজিনের ঘটনা। আরিফ ভাই মানে অসাধারণ কিছু। এক্স্যাক্টলি, আরিফ ভাই মানে অ্যামেজিং কিছু। এছাড়া আমাদের কেজিএফ আশরাফ লিখেছেন, ভাইয়া দায়ানজিনের ঘটনা কদিন পর পর শুনতে পারবো, প্লিজ একটু বলবেন। প্রতি মঙ্গলবারে কিন্তু আমরা দায়ানজিনের ঘটনা শুনি, আশা করছি আপনারা সবাই শুনবেন। এছাড়া আমাদের সামু সাকিব ভাই লিখেছেন, ভাইয়া কখনো আমি বড় স্টোরি টেলার নই, আর আপনি কখনোই ক্ষুদ্র মানুষ নন, আর আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি আপনার মতো একজনের বড় মনের মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়ে। আল্লাহ, কি বলেন ভাই, এটা বলে একদম লজ্জা দিবেন না ভাই, এটা একদম লজ্জা দিয়ে দিয়েছেন। বেসিক্যালি আমি আসলে খুবই সাধারণ মানুষ, আমার সাথে যে মিশছে, যে কোনো মানুষ মিশলে বুঝতে হবে আমি আপনাদেরই ভাই, আমি একদম কথা কাটে আমার মতো মানুষ আপনি দেখতে পারবেন। একেবারে মানে খুবই সিম্পল ভাই, আমি খুবই সিম্পল মানুষ, এটা বলে লাভ নাই। এটা পার্সোনালি সিম্পল, সবসময় আমি সিম্পল ছিলাম, কোনোদিন আমাকে দেখলে কেউ বুঝতে পারবে না আমি কি আসলে। এনিওয়েজ, এছাড়া আমাদেরকে এমডি আলামিন খান লিখেছেন, আসসালামু আলাইকুম জেফরি ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম ভাই, আশা করছি আপনি অনেক ভালো আছেন।
এছাড়া থেকে ওয়াসিম আকরাম লিখেছেন, হ্যালো মাই ফ্যান ফলোয়ার, আই এম ইউর ফেভারিট ইনফ্লুয়েন্সার খাবি অ্যান্ড ইউ আর মাই এভরিওয়ান মাই ফ্যান অ্যান্ড আই এম এ বিগ ফ্যান অফ দায়ান জিন। থ্যাংক ইউ সো মাচ। এছাড়া থেকে নয়ন দাস লিখেছেন, দায়ান আসবে আজ, এক্স্যাক্টলি দায়ান আবারও আসবে আজ। অ্যান্ড রাতুল হাসান মৃদু লিখেছেন, কনগ্রেস ভাইয়া 50,000 সাবস্ক্রাইবারের জন্য। আসলে ভাই এটা আমার জন্য বললাম কি ড্রিমস কাম ট্রু, আমার জন্য আসলে এটা ড্রিমস কাম ট্রু। এটা আমি একটা কল্পনা করতাম আজ থেকে 3 বছর আগে, এটা একটা কল্পনা ছিল। আর মূলত না, এইটা আসলে পূরণ হবে না, কিন্তু হয়ে গেল। কেমনে যেন হয়ে গেল। যখনই ভেঙে পড়েছি তখনই আপনারা একদম সবাই একসাথে ধরে উপর উঠাই দিয়েছেন যে না জেফরি ভাই আপনাকে দেখে ছোট হবে, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এছাড়া আমাদেরকে ইমরান হাসান লিখেছেন, দায়ান জেফরি ভাই বিশ্বাস করেন দায়ান জিনের ঘটনা ভাই এত বেশি ভালো লাগে কি বলবো, সবসময় দায়ান জিনের ঘটনা শুনতে মন চায়। আসলে কি জানি একটা আছে, একটা হিরো একদম শেষ মুহূর্তে আসে, যখন বিপদে পড়ে তখনই সে এসে হাজির হয়, এছাড়া কিন্তু তাকে পাওয়াই যায় না। এছাড়া আমাদেরকে শিমুল বিশ্বাস লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, বড় ঘটনা কবে নিয়ে আসবেন? ছোট গল্প শুনতে ভালো লাগে। এখানে ছোট গল্প ছিলই না, বড় গল্পই ছিল। এছাড়া আমাদেরকে রাজন ধারা কমেন্ট করেছেন, ভাইয়ের প্রতিটি ঘটনাই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে আরেকজন ইউজার কমেন্ট করেছেন। এছাড়া আমাদেরকে আফ্রিদি রিয়াদ লিখেছেন, কমেন্ট করেছেন, রেশমার ঘটনা অপেক্ষায় রোশমানা রিশফা। এছাড়া আমাদেরকে ইমরান হাসান লিখেছেন, আরে ভাই উপযোগী মানে দায়ান মানে ব্র্যান্ড, এক্স্যাক্টলি দায়ান মানে ব্র্যান্ড, আসিফ ভাই মানে ব্র্যান্ড, আরিফ ভাই বলছে, আসিফ ভাই বলছে আরিফ ভাই মানে ব্র্যান্ড। এছাড়া আমাদেরকে আরমান ভাই কমেন্ট করেছেন, কনগ্রাচুলেশন জেফরি ভাই ফর 50K সাবস্ক্রাইবার। আলহামদুলিল্লাহ ভাই, আপনারা ছিলেন বলে 50K আসলে সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাকে আবারও পেয়েছি, আপনি আবারও ব্যাক করেছেন, অসুস্থতা কাটিয়ে আপনি আমার সাথে আবারও ব্যাক করেছেন, এটা আমার জন্য অনেক বড় একটা বিষয়। আলহামদুলিল্লাহ ভাই, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সাথে সব সময় থাকতে পারি এভাবে করে। যেখান থেকে এলেক্স তানফিল লিখেছেন, জেফরি ভাই দেখতে দেখতে 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেল। এই উপলক্ষে আশা করি 3টা ঘন্টা কালো জাদুর ঘটনা পর দেবেন। 3 ঘন্টা 5 ঘন্টার এপিসোড আসতেছে আপনার জন্য। এছাড়া থেকে বিজয় হোসেন লিখেছেন, আরিফ ভাইয়ের স্টোরি আরো বেশি বেশি চাই। ইভেন আসলে আমি সপ্তাহে 2 দিন কিন্তু আরিফ ভাইয়ের স্টোরি প্লে করছি, আশা করছি ভালো লাগবে। এছাড়া আমাদেরকে রাকিব হোসেন লিখেছেন, হাজির হলাম জেফরি ভাই দায়ান জিনের ঘটনা শুনতে, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে ইবনে আব্দুল্লাহ লিখেছেন, লাভ ইউ জেফরি ভাই, এভরিডে ইউ আর ওয়ার্কিং হার্ড ফর আস, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমার জন্য দোয়া করবেন যেন অসুস্থ না হয়ে যাই। আমাকে মাঝখানে আমাদের সামনে সাকিব ভাই বলছেন, ভাই আপনি কি মানুষ নাকি রোবট, এটা কোনোদিন সম্ভব এতগুলো কাজ একসাথে সামলানো, প্রতিদিন 3.5 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার এপিসোড দেওয়া, এটা আপনি ম্যাসিভ, আপনি আচ্ছা অসম্ভব কাজ করতেছেন প্রতিদিন, এটা পসিবল না কোনো পক্ষে। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়া আছে বলে এটা সম্ভব। আসলে কি এই জায়গাগুলোতে আমি আসলে একসময় পরিশ্রম করছি তো বোধহয় এই জন্য আসলে এখন করতে পারছি। আসলে অনেকে আসলে বলে যে এটা কিভাবে সম্ভব, আমাকে অনেকে বলেছে, কমেন্ট করেছেন, মানে পার্সোনাল SMS-ও করছে, এইটা কোনোদিন সম্ভব না, কারণ ভূত.com এক সপ্তাহে মাত্র একবারই শুনে, তাদের করতে যে খবর হয়ে যায়, একটা এপিসোড রেডি করতে যে খবর হয়ে যায়, ঠিক আছে, ওরকম মিক্স মাস্টার হ্যান ত্যান করতে করতে অনেক সময় লেগে যায়। অন্যান্য যত ভৌতিক প্রোগ্রাম আছে তাদেরও করতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ ওদের তো এপিসোডের ডিউরেশনটা অনেক লম্বা, সেখানে আপনি 3 ঘন্টা 2.5 ঘন্টা প্রতিদিন, এটা কিভাবে সম্ভব? এটা আসলে আপনাদের দোয়া আছে, ভালোবাসা আছে, ইন্সপিরেশন আছে, দ্যাটস ওয়াই এটা সম্ভব হচ্ছে, বিশ্বাস করেন। এছাড়া এটা এখন জীবনও পারতাম না, এটা সম্ভব ছিল না, আপনাদের ভালোবাসা আছে বলে এটা সম্ভব হয়েছে। এছাড়া আমাদের আরিফ ভাই, এই যে আমাদের আরিফ ভাই, দায়ান জিনের আরিফ ভাই, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই এবং সকল দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটি খুশির দিন, কারণ আমাদের পরিবার আজ 50,000 হয়ে গেছে। সকলে জেফরি ভাই সহ আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আপনাদের মাঝে এরকম ভয়ঙ্কর সৌন্দর্যপূর্ণ ঘটনা নিয়ে আসতে পারি। ভালোবাসা রইল সকলের প্রতি আর কৃতজ্ঞতা সকলের প্রতি। আমার ঘটনাগুলো আপনারা এত ভালোবেসেছেন, এই জন্য অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। থ্যাংক ইউ সো মাচ আমাদের দায়ান, আপনার নাম দায়ান জিন আসতে থেকে। আচ্ছা, এছাড়া আমাদেরকে আনোয়ার হোসেন লিখেছেন, দায়ান জিনের ঘটনা শুনতে অনেক বেশি ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে MT শিপন লিখেছেন, মঙ্গলবার কি রাত দায়ান জিনকে সাথ। জেফরি ভাই, এই কবিতাটি অনেক ভালো লেগেছে, সেই লাগছে, আই লাভ ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ ভাই। আসলে এই মঙ্গলবারের রাতটা আসলে আমার নিজের জন্য অনেক বেশি স্পেশাল হয়ে যায়। দায়ান জিন স্টোরি থাকে, সাকিব ভাইয়ের স্টোরি থাকে, আর আব্দুল্লাহ ভাইয়ের একটা গল্পের সিরিজ থাকে, ওফ কি যে একটা থাকে না, আমার নিজের কাছে অনেক ভালো লাগে। এই শুক্রবারটা আর শুক্রবার বলছি, মঙ্গলবারটা আর শুক্রবার, এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট আমি বলবো। আর একই সাথে সোমবার হচ্ছে আমাদের মিরাজ ভাইয়ের স্টোরি থাকে, মানে আমার জন্য প্রতিটা দিনই ঈদ। আমি যদি বলি, আমি পার্সোনালি যদি বলি, আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে আমি প্রতিটা দিনই ঈদ পাই আমি। কারণ আমি চিন্তা করে দেখেন, শনিবার আমাদের বেসিক্যালি যদি শনিবার যদি কোনো সমস্যা না থাকে, অনিমেষটা চ্যান্ডার স্টোরি পাবো, মানে অনিমেষ থাকে
থাকা মানে ওফ কিছু একটা পাইছি আমি। আর এরপর হচ্ছে রবিবার হচ্ছে আমরা প্রতি রবিবার কিন্তু রহিম কবিরাজ, আর রহিম কবিরাজ মানে ভিন্ন কিছু, মানে মুসা কবিরাজ তো শেষ হয়ে গেল মনে হচ্ছে, এখন মান্নান কবিরাজ হয়তো পাবো আবার। তো মিরাজ ভাইয়ের স্টোরি থাকছে, ওটা একটা ঈদের দিন। তারপরে তো দায়ানজিন আছেই, আমাদের পাওয়ারফুল হিরো জিন বেসিক্যালি। এরপরে আছে বুধবারও কিন্তু আমরা ইয়াসিন হুজুরকে পেলাম, আরেকজন হিরো, এবং সাথে আছেন আমাদের আরাফাত ভাই। আর বৃহস্পতিবার আছে আমরা মোকশেদ ভাইকে পাচ্ছি, আরেকজন মারাত্মক স্টোরি টেলার, মানে তার স্টোরি কোনো সীমা নাই আসলে। এবং শুক্রবার আবারও চলে আসতেছে, শুক্রবার মানে আমাদের কে বলেন তো, সালাম ভাই, কৈলাস তান্ত্রিক খ্যাত সালাম ভাই, এবং তিনি কিন্তু এখন লাভাকে নিয়ে দেখছেন, লাভা জিনের ঘটনা এক্স্যাক্টলি। এবং সাথে আছেন আমাদের হৃদিকা খ্যাত আব্দুল্লাহ ভাই, মানে উড়াধুরা সব স্টোরি টেলার আছে, 7 দিনই একেবারে কাঁপিয়ে দেওয়ার মতো আছে সবাই, আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ আপনাদের কৃতিত্ব ভাই, ইটস অল অ্যাবাউট ইউ, বেসিক্যালি ইটস অল অ্যাবাউট ইউ, মানে কিছুই না। এখানে যত স্টোরি টেলার আছেন বা অফিসিয়াল স্টোরি টেলার আছেন, তারা না থাকলে এটা আসলে কোনোদিন পসিবল ছিল না। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। এনিওয়েজ, আমি আরো কিছু কমেন্ট পড়ে চলে যাব। আমাদের সাথে এখন যে আরেকজন আছেন ইচকা হায়দার, তিনি কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আরিফ ভাই এবং সামোজ সাকিব এবং আব্দুল্লাহ ভাই এবং আরমান ভাইকে বিশেষভাবে অসংখ্য ধন্যবাদ। তারা এত কষ্ট করে ধৈর্য ধরে প্রতিনিয়ত আমাদেরকে নতুন নতুন ঘটনা উপহার দেওয়ার জন্য সকল স্টুডেন্টদেরকে আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা জানায়। এর সাথে জেফি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের ঘটনা পড়ে শোনানোর জন্য। আশা করি আজকের ঘটনাগুলো খুবই ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর হবে ইনশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে এমডি মিরাজুল ইসলাম লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আজকের ঘটনাগুলো অসম্ভব সুন্দর হয়েছে, এক কথায় অসাধারণ। 50,000 সাবস্ক্রাইবার উপলক্ষে যে ভাই আপনাকে ভূতি কথা চ্যানেলের সবাইকে অভিনন্দন জানাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। এছাড়া আমাদেরকে রোমানা আফরোজ রুমকি লিখেছেন, চলে আসলাম প্রিয় জেফি ভাইয়ের মুখে দায়ানজিনের ঘটনা শুনতে, থ্যাংক ইউ সো মাচ। এসএন তানিশা আছেন, আসসালামু আলাইকুম লিখেছেন এবং লিখেছেন, আলহামদুলিল্লাহ অপেক্ষার পর শেষ হল, দায়ানজিনের ঘটনা শুনবো, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে তোফাইল মৃধা রেখেছেন, দায়ানজিনের গল্প মানে মনের শান্তি, সেই সন্ধ্যা থেকে দায়ানজিনের গল্প শুনবো যেন অপেক্ষায় আছে। এই গল্প শুনছি কিন্তু দায়ানজিনের গল্পের মতো মজা পাই না। আর দায়ানজিনের গল্প শুনে ভাই চ্যানেলে রেগুলার আসা যাওয়া করা হয় আমার। অস্থির ভয়েস তিনি আরো রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাই। দায়ানজিন মানে একটা শক্তিশালী কিছু, খুবই এনার্জেটিক একটা স্টোরি থাকে, মানে এই স্টোরির শেষের দিকে যখন দায়ানজিন ফিরে আসে না, ও একটা নায়কের মতো করে ফিরে আসে, এত ভালো লাগে। আরে সালা, একবারে যদি বলি গা গরম হয়ে যায় একদম পুরা, মানে যে কোনো মানুষ ধরেন ডিপ্রেশনে আছে, এই স্টোরি শুনলে একদম পুরা আরে শালা হাইপে চলে যাবে এরকম। আমি নিজে হয়ে যাই তখন, হেভি জোস লাগে। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই ফর দিস বিউটিফুল স্টোরি। এনিওয়ে, সবার কমেন্ট পড়লাম, অনেক আড্ডা দিলাম বেসিক্যালি, আজকে একটু বেশি আড্ডা দিয়ে ফেলেছি, তাই না? ক্ষমা সুন্দর দেশে দেখবেন, আসলে এত আড্ডা দেওয়া, মানে আমি আড্ডা দিতে পারি না, তারপর চেষ্টা করলাম আপনাদের সাথে আড্ডা দেওয়া। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যাওয়ার আগে বলবো এতটুকুই যে ইটস অল অ্যাবাউট ইউ। এই 50,000 সাবস্ক্রাইবার আসলে কল্পনা করা যাচ্ছিল না। আপনাদের সবাইকে আমি আরো একবার ধন্যবাদ জানাতে চাই, বিকজ আমার যখন কিছুই ছিল না, একদমই জিরো অবস্থায় ছিল, তখন থেকে আপনারা আমার উপর মানে বিশ্বাস রেখেছেন। আর বিশ্বাস রাখার থেকে বড় কথা কি, আপনারা আমাকে শুনেছেন। মূলত কথাটা ছিল এখানে যে আপনারা আমাকে শুনেছেন, আপনারা আমাকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন এই জায়গাটাতে। এবং বিশ্বাসটা তো অনেক পরে আসে, একটা মানুষকে শুনতে তখন তার প্রতি ভালোবাসা যখন জাগে, তখন তার উপর বিশ্বাস আসে। যখন আপনারা পুরনো কোনো মানুষকে শুনবেন, তখন আপনারা তাকে বিশ্বাস করবেন। আর আমি ছিলাম একেবারেই নতুন আপনাদের কাছে, নতুন একজন স্টোরি টেলার, নতুন একজন হোস্ট। আপনারা শুধু আমাকে ভালোবেসেছেন আমার স্টোরি শুনে, আমার স্টোরি টেলিং এর স্টাইল শুনে, এবং এরপরে আপনারা বিশ্বাস স্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ, এই জন্য এটা সম্ভব হয়েছে। ইটস অল অ্যাবাউট ইউ, এই জন্যই বলি, বিকজ আপনারা ভালোবাসতে জানেন, ভালোবাসতে শিখেছেন এবং আমাকে ভালোবেসেছেন, এবং আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে, এবং আশা করছি আগামীকাল ফিরে আসবো অবশ্যই মোকশেদ ভাইয়ের ঘটনা নিয়ে, এবং সাথে থাকবে আপনাদের সৌম ভাইয়ের ঘটনা। আশা করছি অনেক ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।